নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহেজি রায়। পর্ব ৭১-৭১-এর দ্বিতীয় অংশ। নিজের মামা বাড়িতে অন্য একজন ভয়ে দুহাত লম্বা ঘোমটা টেনে ঘুরছে শ্বেতা। চোরের মতো এদিকে ওদিকে দেখতে দেখতে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, না জানি আবার কখন ধরা পড়ে। শ্বেতা আপু। সে সিঁড়ি ভেঙে ৩ তলায় পা রাখতেই পেছন থেকে ভেসে আসা নারী কণ্ঠে চমকে উঠল শ্বেতা। বুকে ফু দিয়ে ভয়ত চোখে পেছন ফিরে তাকালো। উল্টো দিক থেকে হন্তদন্ত হয়ে দৌড়ে আসছে ধীরা। ধীরাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল শ্বেতা। ভুলে যায় যেন এক বালতি পানি এলো তার। ধীরা দৌড়ে এসে একটা ফোন ধরিয়ে দিয়ে শ্বেতার হাতে ব্যস্ত কণ্ঠে বলল, আপু, এটা ইরফান ভাইয়ার। এটা ওনাকে খুঁজে একটু দিয়ে দাও না প্লিজ, আমায় আমু ডাকছেন। বলে শ্বেতা কিছু বলার সুযোগ না দিয়েই সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল ধীরা। ফোনটা হাতে চেপে বোকার মতো দাঁড়িয়ে রইল শ্বেতা। মেয়েটার ঝড়ের মতো ছুটে এসে সাইকেলের মতো কিছু কথা ছুড়ে দিয়ে চলে গেল। ফোনটার দিকে তাকিয়ে মনে মনে ভীষণ বিরক্ত হলো শ্বেতা। এখন তাকে ইরফানকে খুঁজতে হবে। এমনিতেই দেবীর ভয়ে গত ১ সপ্তাহ যাবৎ গা ঢাকা দিয়ে বেরোচ্ছে শ্বেতা। এখন ইরফানকে খুঁজতে গেলে যদি ধরা পড়ে যায়, ধুর বলে বিরক্তি প্রকাশ করলো শ্বেতা। কিন্তু কি আর করার, উপায় না দেখে খুঁজতে শুরু করলো ইরফানকে। সামনের দিকে হাঁটা ধরতেই টুংটুং করে পরপর কয়েকটা মেসেজ এলো ফোনে। শ্বেতার অন্য জিনিস দেখতে ইন্টারেস্টেড নয়, কিন্তু আরও ২ পা এগোতেই হাতের মুঠোর ফোন ভাইব্রেট করে উঠল। দাঁড়িয়ে পড়ল শ্বেতা। কৌতূহলবশত ফোনটা চোখের সামনে ধরতেই দেখলো ব্ল্যাক স্ক্রিনে ফুটে উঠেছে, প্রীতম ইজ কলিং, মিস তার ফোন। শ্বেতা ধরবে কি ধরবে না ভাবতে ভাবতেই ফোনটা কেটে গেল। আবার টুং করে একটা মেসেজ এলো। এবার অনিচ্ছা শত মেসেজটার ওপর দৃষ্টি আটকালো শ্বেতার। লেখাটা দেখে জমে গেল শ্বেতা। গায়ের পশম দাঁড়িয়ে গেল রীতিমতো। কয়েক লাইনে মেসেজটা এমন ছিল, আমাদের বড় দাদার অনেক অসুস্থ, অপারেশনের পর অনেক টাকা দরকার। ইরফান, আমি বাসা থেকে আসার সময় তাড়াহুড়োতে কার্ড ক্যাশ কিছুই আনতে পারিনি। ভাইয়ার বন্ধুর কার্ডে যতটুকু ছিল তা দিয়ে অপারেশনের ১ সপ্তাহ শুধুমাত্র ওষুধপত্র কিনতেই লেগে গেছে। এখন আর হচ্ছে না, ইমার্জেন্সি টাকা প্রয়োজন। তুই ইনুর কাছ থেকে আমার কার্ডটা নিয়ে দ্রুত ইউএসএ আয়, ঠিকানা তোকে মেল করে দিচ্ছি। শ্বেতার মুখ আপনা আপনি হা হয়ে গেল। প্রণয় ভাইয়ের অপারেশন? কেন? শ্বেতা মেসেজটা ক্লিয়ার করতেই আরেকটা মেসেজ উঠল, যেখানে লেখা, বিষয়টি একদমই গোপন রাখবি। ইরফান যেন বাসার কাকপক্ষীও টের পায়। আমাদের টাকা অনেক প্রয়োজন, প্লিজ তাড়াতাড়ি আয়। শ্বেতা হতবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইল ফোনের দিকে। অতঃপর চোট করে মাথায় বুদ্ধির বাতি জ্বলে উঠল। সে আরও দ্রুত ইরফানকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে একসময় পেয়ে গেল ৩ তলার ছাদে। ইরফান সাহেব। ছাদের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে কফির কাপে চুমুক দিচ্ছিল ইরফান। পেছনে না চেয়েই জবাব দিল, বলো শ্রুতিশ্রেণী। শ্বেতা ধীর পায়ে হেঁটে এসে পাশে দাঁড়ালো। ইরফানের ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, আপনার ফোন। মেজদা বলেছে ইউএসএতে যেতে। চায়ের কাপ থেকে চোখ সরিয়ে কপাল কুঁচকে তাকালো ইরফান। ভ্রু নাচে শুধালো, কেন? প্রণয়ের ভাইয়ের নাকি কিসের অপারেশন হয়েছে, তার চিকিৎসার জন্য মেজবাবির কাছ থেকে টাকা নিয়ে যেতে বলেছে। কখন? এই তো আপনাকে টেস্ট করে, দেখুন। ইরফানে একটু খটকা লাগলো। সে ফোনের পাওয়ার বাটন প্রেস করে দেখল, সত্যি। এবার শ্রেতার পানে চোখ ছোট ছোট করে তাকিয়ে সন্দেহান কণ্ঠে জানতে চাইল, তুমি আমার ফোন চেক করছিলে? ছাদের রেলিংয়ের শুকোতে দেওয়া ধরে ধরে সাজানো আচারের বয়াম থেকে কেবল এক টুকরো তেঁতুলের আচার মুখে দিয়েছিল শ্রেতা। কিন্তু ইরফানের এমন প্রশ্নে ভীষণ খেয়ে গেল। চোখ বড় বড় করে ঠোঁট নাড়িয়ে বলল, নাইজুবিল্লাহ, আমি কেন আপনার ফোন চেক করতে যাব? ফোন নিয়ে এসেছি, চোখের সামনে পড়েছে, দেখে নিয়েছি। চোখে এক সমুদ্র তৃষ্ণা নিয়ে চেয়ে রইল ইরফান। ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কথা বলার ভঙ্গিটা কি ভীষণ চমৎকার লাগলো তার। কোনো মানবী এত সুন্দর হয়? শ্বেতা ফের বলল, যাবেন না? ইরফানের ধ্যান ছুটে গেল। মাথা দুলিয়ে বলল, যাব। কখন? একটু পরে। আমাকে সাথে নেবেন? কফিতে কেবল চুমুক দিয়েছিল ইরফান, কিন্তু এবার তার ভীষণ লেগে গেল। শ্বেতা পিঠ চাপড়ে বলল, সার, আপনি ঠিক আছেন? ইরফানের চোখ ডিম্বাকৃত ধারণ করেছে। সে কণ্ঠে বিষম ঢেলে জানতে চাইল, তুমি আমার সাথে যাবে? শ্বেতা ওপরে মাথা চাকালো, কেন? এমনি, প্রণয় ভাইকে দেখতে। আমার ভাই অসুস্থ, আমি দেখতে যাব না? ইরফানের নিকট ব্যাপারটা কেমন গোলমাল ঠেকল, কিন্তু ১৯-২০ ভাবনাকে পাত্তা না দিয়ে বলল, তোমার পরিবার যেতে দেবে?
সেটা একটু ভেবে জবাব দিল, হুম। ওকে, চলো তাহলে। দীর্ঘ 10 ঘন্টা যাত্রা শেষে বিমানে এসে অবতরণ করলো লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইরফান অ্যাপল ওয়াচে সময় দেখে নিল, রাত 9টা। শ্বেতা এয়ারপোর্টের বাইরে এসে দুহাত মেরে দিল, বুক ভরে তাজা বাতাস টেনে নিল ফুসফুসে। এই মুহূর্তে নিজেকে তার পাখির পালকের মতো হালকা মনে হচ্ছে। অন্তত কয়েকটা দিন সে নিশ্চিন্তে থাকতে পারবে। তাকে আর ভয়ে ভয়ে বাঁচতে হবে না। ওই মহিলার অসহ্যকর মুখটাও আর দেখতে হবে না। এই শান্তি। স্রোতশ্রী নেই, কারো গভীর কণ্ঠে সম্বোধনী। সম্মতি ফিরল শ্রেতার। পাশ ফিরে দেখলো ইরফান দাঁড়িয়েছে বিমোহিত নেত্রে। মুগ্ধতা ছড়িয়ে ছিটিয়ে আছে তার দিকে। ফুল স্লিভ সাদা লং গাউনে শ্রেতাকে পুরো শুভ্র পরীর মতোই লাগছে। ইরফানের কাছে এই পরীকে দেখে বিগত 10 ঘন্টা যে কোনো ফাঁকে কেটে গেল, বুঝতেই পারল না সে। বুকের ভেতর কেমন অদ্ভুত তোলবার অনুভব করলো। আমি কি প্রেমে পড়ে গেলাম? ইরফান সাহেব, এই যে ইরফান সাহেব। শ্রেতার মৃদু শব্দের চেঁচানিতে হকচকিয়ে উঠল ইরফান। ছিটকে পড়ল মোহের জগৎ থেকে। দমকা বাতাসে উড়ে যাওয়া এলোমেলো কেশগুচ্ছ কানের পেছনে গুজে শ্রেতা বলল, এখন কোথায় যাব ইরফান সাহেব? ইরফান হালকা কেশে কণ্ঠে স্বাভাবিক মাত্রা টেনে বলল, আপাতত হাসপাতালে, কারণ প্রীতমকে আমাকে ওই ঠিকানাটা দিয়েছে, তারপর আমাদের বাড়িতে যাব। অবাক হলো শ্রেতা, বিস্ময় নিয়ে জানতে চাইল, আমাদের বাড়ি মানে? হ্যাঁ, আমাদের বাড়ি। আমার বাড়ি তো এখানেই। আর আমার বাড়ি কি তোমার বাড়ি নয় স্রোতশ্রী? শ্বেতা মুখ হাঁ করে তাকিয়ে রইল। এই লোকের কি মাথা খারাপ? তবে এইসব নিয়ে কথা না বাড়িয়ে জানতে চাইল, আচ্ছা, আমরা হাসপাতালে যাচ্ছি, ভাইয়া তাহলে ওখানেই আছে? সেটা তো বলতে পারছি না, কারণ আমার ব্যাটারি ডেড হয়ে গেছে। শ্বেতার মুখ মলিন হলো। ইরফান মৃদু হেসে বলল, চলো যাওয়া যাক। এয়ারপোর্ট থেকে হাসপাতালের দূরত্ব মাত্র 10 মিনিটের হাঁটা পথ, হেঁটেই চলে যাব। শ্বেতা অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আসলেই? হুম। সিএমসি হাসপাতালের 10তলার করিডোরে দাঁড়িয়ে আছে শ্রেতা ও ইরফান। 712 নম্বর কেবিনই তো বলল ইরফান সাহেব। হুম, কিন্তু আমাদেরকে এভাবে ঢুকতে দেবে না, তার জন্য পেশেন্টের পার্টির কারো পারমিশন লাগবে। হুম, তাহলে মেজরা কোথায়? নার্স ডাকতে গেছে। ইরফান কথা শেষ করার আগেই 712 নম্বর কেবিনের দরজা খোলার শব্দে থেমে গেল দুজন। কৌতূহলী নিয়ে তাকালো সেই দিকে। গায়ের সাথে অ্যাপ্রন পরিহিত একজন লম্বা চওড়া গঠনের পুরুষ বেরিয়ে এলেন ভেতর থেকে। মুখে মাস্ক থাকায় চিনতে পারল না ইরফান, কিন্তু সেই ব্যক্তির দর্শন পাওয়া মাত্রই সে তার কলিজা কামড় দিয়ে উঠল। চোখ বড়বড় হয়ে গেল বিস্ময়ে। আবির্ভাব দেখে খেলার পূর্বেই ঢুকে পড়ল ইরফানের পেছনে। মনে মনে কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, যার থেকে দূরে থাকতে এত দূর পালিয়ে এলাম, দিন শেষে কিনা তার হাতেই কট খেলাম। আবির্ভাবের মুখের মাস্ক খুলে এগিয়ে গেল ইরফানের নিকট। ফরমাল ভঙ্গিতে বলল, আপনি ইরফান শেখ, রাইট? জি। প্রীতম কোথায়? প্রীতম আর প্রেম জাস্ট কিছুক্ষণ আগেই ডিনার করতে গেছে। ওরা টেনশনে দুদিন কিছু খেতেই পারেনি। ইরফান বুঝল। ওয়ালেট বের করে প্রীতমের 2টা কার্ড আবির্ভাবে হাতে দিয়ে বলল, এগুলোর জন্যই নিশ্চিত বিপদে পড়েছিল। আবির্ভাব কিছু বলবে তার আগেই কিছু একটা দেখে ভ্রু কুঁচকে ফেলল। ইরফান তার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো। শ্রেতাকে নিজের পেছনে লুকিয়ে থাকতে দেখে মুচকি হাসলো ইরফান। শ্রেতার হাত টেনে সামনে এনে বলল, ও আমার সাথে এসেছে, এটা বাড়ির কাউকে বলবেন না প্লিজ। আর প্রীতমকে বলবেন ওর দাদা কে যেন না বলে। আবির্ভাব হতবাক নয়নে চেয়ে আছে শ্রেতার দিকে, যেন নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না তার। শ্রেতা ঠোঁট কাঁপে, দৃষ্টি নত হয়। ইরফান কোমল হাতের রুদ্ধ বন্ধন শক্ত করে, নরম কণ্ঠে শুধালো, চলো ডিনার করে নেবে স্রোতস্বিনী? শ্রেতা নড়াচড়ার সক্ষমতা পেল না। ভয়ে তার খাল বিল নদী নালা শুকিয়ে যাচ্ছে। যে চোরা চোখে তাকালো আবির্ভাবের দিকে। আবির্ভাবের শান্ত চোখে শীতল দৃষ্টি দেখে শিউরে উঠল মেয়েটা। সে জানে না আবির্ভাবকে কেন এত ভয় হচ্ছে, তবে ভয় পাচ্ছে। আবির্ভাব চেপে ধরা হাতের পানে কিছুক্ষণ চেয়ে থেকে চলে গেল। অস্থিরতায় হাঁসফাঁস করে উঠল শ্রেতা। ততক্ষণে প্রীতম আর প্রেমও এলো। তারা শ্রেতাকে দেখে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কী রে, তুই এখানে কেন? শ্রেতা এদিকে ওদিকে দৃষ্টি ফেলে আমতা আমতা করতে করতে লাগলো, মানে ভাইয়া। কি না মানে? হ্যাঁ মানে জিজ্ঞাসা করছিলাম, কার সাথে এসেছিস তুই? আমার সাথে, পাশ থেকে বলল ইরফান। প্রথম কণ্ঠে অবাকত্ব টেনে বলল, তোর সাথে? হুম, কেন? এমনি ঘুরতে, কিন্তু এগুলো বাড়িতে বলবি না। মানে বাড়িতে কি বলেছিস? এবার সে তার নিচু কণ্ঠে জবাব দিল,
মিথ্যে বলিনি ভাইয়া, আমি সত্যি এখানকার ইউনিভার্সিটিতে একটা প্রজেক্ট নিয়ে স্টাডি করতে এসেছি, 4th টার্মের জন্য। প্রীতম আর কিছু বলল না। ঠিক আছে। ইরফান ওদের শুকনো মুখগুলোর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোরা কি রাতে ঘুমাস না? হাসপাতালে আবার ঘুম? কণ্ঠটা ভীষণ দুর্বল শোনালো প্রেমের। ইরফান থমকে উঠল, বলল, হাসপাতালে কেন ঘুমাবি? আমার বাড়ি নেই? তোরা আমার বাড়িতে গিয়ে থাকতে পারবি না? প্রীতম একটা ছোট্ট ধমক দিয়ে থেমে গেল। শুধু মধু কেন? তোদের হয়রানি করাবো। ইরফান জবাব দিল না। নাকুচকে নিজের বাড়ির চাবিটা নিয়ে বলল, যা, গিয়ে ঘুমিয়ে পড়। চলো স্রোতস্বিনী, বলে সে তার হাত ধরে যাত্রা ধরল। সে তার অস্তিত্বে দম বন্ধ হয়ে আসছে। ইরফান এগোতে নিলে প্রীতম তার শার্ট টেনে ধরল, ধাক্কা মেরে পাশে নিয়ে গিয়ে বলল, কি ব্যাপার ভাই? তখন তো সুবীর না নহে মামা। ইরফান হালকা লজ্জা পেল। প্রীতম চোখ বড় বড় করে বলল, সিরিয়াসলি? ইরফান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, তুই প্রতিদিন একটা করে প্রোডাক্ট উদ্বোধন করছিস, আমি করব না নাকি? প্রীতম বাঁকা হেসে থামস আপ দেখিয়ে বলল, বেস্ট অফ লাক। ইরফান বাঁকা হেসে চলে গেল শ্রেতাকে নিয়ে। দূর থেকে এসব সকল দৃশ্য দেখতে পেল আবির্ভাব, শুনতে পেল সব কিছু। অতিরিক্ত রাগান্বিত হওয়ার দরুন টান টান হয়ে থাকা ঘাড়ের শিরা ব্যথা অনুভব করল। বক্ষপঞ্জরে বন্দিনী থাকা পাখিটা ছটফটিয়ে উঠল বিষাক্ত নির্বিষের যন্ত্রণায়। শরীরে শিরায় শিরায় খেলে গেল বিক্ষিপ্ত এক বিশ্রী অনুভূতি। হাত নিষ্পিস করে উঠল সেই কাঙ্ক্ষিত নারীকে শেষ করে দেওয়ার তাড়নায়। কোলাহলমুক্ত নীরব রজনী, চারদিকে ঘন কুয়াশায় চাদরে মোড়ানো। অন্ধকারের বুক ছিঁড়ে দাঁড়িয়ে থাকা সোডিয়ামের টিমটিমে হলুদ আভা ছড়ানো চকচকে রাস্তার এক প্রান্তে গুড্ডুসুটি মেটে দাঁড়িয়ে আছে শ্রেতা, গায়ের আগের সেই ফিনফিনে পাতলা গাউন। শ্রেতা বারবার ওড়না দিয়ে নিজের শরীর ঢাকার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে। রাত বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমছে হু হু করে। চলতে চলতে মাঝে মধ্যেই দমকা শীতল বাতাস এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে আনমনে। যদিও সেপ্টেম্বর মাস, এই তীব্র শীতে ও চকলেট আইসক্রিমের গায়ে কামড় বসাতে ভুলছে না শ্রেতা। তীব্র শীতে ভেতরে ভেতরে আত্মা কাঁপছে, তবুও খাওয়া থামাচ্ছে না। ধীরে ধীরে আপন মনে হেঁটে চলেছে। তার চোখ মুখে ভয় করে আছে একরাশ মুগ্ধতা। এই দেশের ফুটপাতটাও কত সুন্দর, ঝকঝকে চকচকে। জুতা খুলে হাতে নিল শ্রেতা, নগ্ন পায়ে ছোট ছোট কদমে ফেলতে লাগলো শিশির ভেজা ঘাসে। নিজের খেয়ালে হারিয়ে গিয়ে অনেক দূরে চলে গেল শ্রেতা। আকাশকুসুর কম কল্পনা করতে করতে কখন যে এতটা সময় পেরিয়ে গেল বুঝতেই পারল না। অনেকটা পথ পেরিয়ে আসার পর হঠাৎ স্থির হয়ে দাঁড়ালো শ্রেতা। তার ষষ্ঠীয় অন্য কারো উপস্থিতি জানান দিচ্ছে। অজানা আশঙ্কায় শিউরে উঠল মেয়েটা। ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে এদিকে ওদিকে দেখে ঝট করে পেছনে তাকালো। পুরো ফুটপাত একদম শুনশান, যত দূর অবধি চোখে যায় কেবল ঘন কুয়াশা। তবু মনটা খচখচ করছে শ্রেতার। অবচেতন মনে কেবল অনুভব করে কেউ না কারা তার আশেপাশে আছে। ভয়ে ভয়ে চারপাশে একবার চোখ বোলালো, কিন্তু এবারও তার কাউকেই দেখতে পেল না। আবারও হাঁটা ধরল শ্রেতা। 2 কদম এগিয়ে পুনরায় থেমে গেল। চমকে উঠে বলল, ইরফান? ইরফান কোথায়? এই হাড় কাঁপানো শীতেও শ্রেতার কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হলো। মনে পড়ল 30 মিনিট আগের কথা। সতশ্রেণী সুপার শপে যাবে। শ্রেতা ইতিমধ্যে অনেক ক্লান্ত, বিধায় স্পষ্ট বাক্যে জানিয়ে দিল, না, এখন বড় শপে চক্কর কাটতে পারবো না, ঘুম পাচ্ছে খুব। শিওর তুমি যাবে না? ওকে, তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। জাস্ট যাবো আর আসবো। ঠিক আছে, এখান থেকে এক পাও এদিক ওদিকে নড়বে না কিন্তু। আচ্ছা, পাক্কা? ওকে, আমি যাচ্ছি আর আসছি। বলে সুপার শপের ভেতরে ঢুকে পড়েছিল ইরফান। কিন্তু ইরফানের সতর্কবার্তা শ্রেতা বেমালুম ভুলে গিয়ে উল্টোপাল্টা ভাবতে ভাবতে এত দূরে চলে এসেছে। ঠান্ডার তীব্রতায় শ্রেতা ধবধবে শরীরের ফ্যাকাশে রং হয়ে গেছে। হাত পা ঝিম ধরে আসছে ইতিমধ্যেই। সে ঢোক গিলে ভাবল, এটা আমার দেশ নয়, আমি কিছুই চিনি না, আশেপাশে কাউকে দেখছিও না, কোথায় এসে পড়েছি সেটা বুঝতে পারছি না। শ্রেতা উত্তেজনা থামিয়ে ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভেবে গুগল ম্যাপ ওপেন করলো। 2 মিনিট ঘাটাঘাটির পর নিজের লোকেশন উদ্ঘাটন করতে সক্ষম হলো। কিন্তু ম্যাপে যা দেখালো তাতে শ্রেতার ভয়ে ভিমড়ি খাওয়ার উপক্রম হলো। জায়গাটা ভীষণ শুনশান, সাথে পাশেই 400 বছর পুরনো খ্রিস্টানদের কবরস্থান। ভয়ে আতকে চোখ মুখ নীল হয়ে গেল শ্রেতার। সাহস করে একবার পশ্চিম দিকে তাকালো। এখান থেকে কবরস্থানের গেট দেখা যাচ্ছে। মাঝরাতে অন্ধকারে সে ভাঙাচোরা গেট শ্রেতার নিকট আরও কয়েক গুণ ভুতুরে ঠেকল। আর সেদিকে তাকালো না শ্রেতা।
এখানে থাকা ঠিক নয় ভেবে ম্যাপ অনুসরণ করে যেতে ধরলো। কিন্তু একটু দূরে এগোতেই পেছন থেকে ভেসে এলো অশ্লীল কিছু নোংরা মন্তব্যে পা স্থির হয়ে গেল শ্রেতার। ভয়ে দুকদুক করে উঠল। উল্টো ঘুরে দেখল ওর থেকে কিছু দূরত্বে দাঁড়িয়ে আছে চারজন মধ্যবয়স্ক লোক, আপাদমস্তক মাতাল। কেউ নিজের পায়ে ঠিকমতো ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না, চোখগুলা কেমন গোলা গোলা। ওদের দেখে কলিজা কামড়ে উঠল শ্রেতার। লোক চারটার মধ্যে দুটো সম্ভবত আফ্রিকান কিংবা নাইজেরিয়ান, আর দুটো সাদা চামড়ার, হয়তো এই দেশেরই। ওরা ঠোঁটে বৃষ্টি হাসি ঝুলিয়ে এগিয়ে আসছে শ্রেতার পানে। তাদের লোলুপ দৃষ্টি লালসা ঝরে ঝরে পড়ছে, যেন চোখ দিয়ে গিলে খেতে চায়। আফ্রিকার লোকটি অশ্লীল অঙ্গভঙ্গি করে ঠোঁট চেপে বলল, ওয়াও বং বিউটি, ইউ আর লুকিং সো সেক্সি। এত রাতে আমাদের জন্য দাঁড়িয়ে আছো বুঝি? একটু আগেও শীতের তোপে জমে যাচ্ছিল শ্রেতা, কিন্তু এখন ভয়ে উৎকণ্ঠায় অস্থিরতায় দরদর করে ঘামছে সে। কপাল বেয়ে চুয়ে চুয়ে পড়ছে চিকন ঘামের রেখা। ভয়ের তো চোখে তাদের দিকে এক পলক তাকিয়ে উল্টো ঘুরে দৌড় দিল শ্রেতা। এত লোক চারটা অট্টহাসিতে ফেটে পড়ল। সাদা চামড়া লোকটা ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ প্রিন্সেস, স্টপ দ্য রান, ইউ আর সাচ আ বিউটিফুল। শ্রেতা অনুভব করলো লোক চারটা ওর পিছু পিছু দৌড়াচ্ছে। দিশারা হয়ে যেদিকে সেদিকেই দৌড় দিল শ্রেতা। ধরা পড়লে আজ সব শেষ। থ্রি পিস পরে বেশি দূরে জোড়াতেও পারছে না শ্রেতা। পাতলা হলেও ঘের অনেক, জামাটা বারবার পায়ে জড়িয়ে যাচ্ছে। অবসাধ্য তাই দৌড়াতে গিয়ে বুড়ো আঙুলে সজোরে উষ্ঠে গেল শ্রেতা। ব্যথা চিৎকার দিয়ে মুখ থুবড়ে পড়তে নিলে পিছঢালা রাস্তায় আটকে উঠে চোখ খিচে বন্ধ করে নিল শ্রেতা। নিজেকে ছেড়ে দিল আল্লাহর ভরসায়। সেকেন্ড করণের পূর্বেই যথারীতি আছড়ে পড়ল, কিন্তু পিছঢালা রাস্তায় নাই, অন্য কিছুর ওপর। চোখ বন্ধ অবস্থাতেই অনুভব করলো দুটো শক্তপোক্ত হাত পরম স্নেহে আগলে নিল, তাকে যত্ন করে ঠাঁই দিল নিজের বুকে। ঈষৎ কেঁপে উঠল শ্রেতা। নাকে এসে ঠেকল সুপরিচিত সেই পুরুষালী ঘ্রাণ। ঝট করে চোখ খুলে ফেলল। দেখল দৃশ্যপটে উদাসীন হলো প্রশস্ত এক বুক। শ্রেতা অবাক দৃষ্টিতে মাথা নিচু করে উপরে তাকালো। সাথে সাথে চুম্বকীয় কোনো আকর্ষণে চোখ আটকে গেল শ্রেতার। আবির্ভাব চোয়াল শক্ত করে তাকিয়ে আছে লোক চারটির দিকে। রক্তিম চোখ দিয়ে যেন গলিত লাভা বর্ষণ হচ্ছে। লোকটা বলল, দিস ইয়ং ম্যান, ইউ মুভ অ্যাওয়ে ফ্রম ইউর ওয়ে, ইট ইজ ইউর ফাক। কথা শেষ করার আগেই স্রোতস্বিনী নিজের দিক থেকে সরিয়ে দিল আবির্ভাবকে। তেড়ে দিয়ে থাবা মেরে ধরল লোকটাকে। সাথে সাথেই থাবার দাবাঙ্গা ঘুষি বসিয়ে দিল লোকটার নাক বরাবর। কেউ কিছু বোঝার ওঠার আগেই এলো পাতারি মারতে শুরু করলো। হঠাৎ আক্রমণে হতভম্ব হয়ে গেল তিনজন। সাথে আটকে উঠল শ্রেতা। এমনটা কেউ আশা করেনি হয়তো। আবির্ভাবের পেশিবহুল হাতের অনামিকায় আঘাতে অবিচ্ছিন্ন ছিন্নভিন্ন হয়ে যেতে যাচ্ছে লোকটা। নাক মুখ ফিনকি দিয়ে বেরিয়ে আসছে টাটকা গরম রক্ত। পুরুষের রাগ ভয়াবহ, আর আঘাত যখন লাগে তার দুর্বলতায়, তখন মানুষ থেকে হিংস্র পশুতে পরিণত হতেও তারা দুবার ভাবে না। প্রতিটা মারের সাথে কেঁপে কেঁপে উঠছে শ্রেতা। লোকটা রক্তাক্ত শরীরে লুটিয়ে পড়েছে মাঝ রাস্তায়। এখনো মেরে চলেছে আবির্ভাব। রাগে তার শরীর কাঁপছে থরথর করে। এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল অন্য তিনজন। তারা আসলে বুঝে উঠতে পারছিল না আসল ঘটনাটি কী। কিন্তু এবার ওরা আবির্ভাবকে আঘাত করতে উদ্যত হতেই আর্তনাদ করে উঠল শ্রেতা। দৌড়ে এসে আবির্ভাবের কোমর জড়িয়ে ধরল, টেনে সরিয়ে নিল লোকটার থেকে। আঙুলের ফাঁকে আঙুল চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, মাথা নষ্ট হয়ে গেছে আপনার? এবার মারলে তো লোকটা মরেই যাবে। আবির্ভাবের মাথায় খুন চেপে আছে। সে ঝাটকা মেরে সরিয়ে দিল শ্রেতাকে। পুনরায় তেড়ে গেল লোকটার পানি। ভয়েতে হাত পা অবশ্যই আসছে শ্রেতার। সে আবারও ছুটে গিয়ে পেছন থেকে কোমর আঁকড়ে দিল আবির্ভাবের। অনুভব করে বলল, আমার কথা প্লিজ শুনুন, চলুন এখান থেকে। ওদের সাথে আপনি একা পারবেন না। দেখুন ওরা চারজন, আপনি একা, ওরা মেরে ফেলবে আপনাকে। আবির্ভাব ফুঁসে উঠল, রাগান্বিত দৃষ্টিতে চাইল শ্রেতার পানে। প্রেমময় দুই চোখে ক্রোধান্বিত দেখে ভরকে গেল শ্রেতা, তবুও পিছিয়ে গেল না। লোকগুলোকে তাদের দিকে ছুটে আসতে দেখে আবির্ভাবের হাত চেপে ধরল। চিপা গলির দিকে দৌড়াতে দৌড়াতে চিৎকার দিয়ে বলল, তাড়াতাড়ি দৌড়ান, ওরা যেন আমাদের ধরতে না পারে। আবির্ভাব আর কোনো প্রত্যুত্তর করলো না। সে তার হাত চেপে ধরে ঢুকে পড়ল এক অন্য গড়িতে। মাতালগুলো তাদের পিছু নিচ্ছে। সে তা আবারও দৌড়াতে গিয়ে জামায় পা বেঁধে মুখ ধরে পড়তে নিল। সাথে সাথে সতর্ক হস্তে বাহু টেনে তুলল আবির্ভাব। এবার উষ্টায় জান বেরিয়ে যাওয়ার উপক্রম হলো শ্রেতার। পুরো আঙ্গুলের নখ উল্টে গিয়ে রক্ত বেরিয়ে এলো।
ব্যথায় তীব্রতায় চোখের পানি টলমল করে উঠল। ব্যথাতুর চোখ দুটো যেন নিঃশব্দে বলল, আমি আর পারছি না আবির্ভাব। আবির্ভাবও যেন শুনতে পেল সে আর্তনাদ। পেছনে চেয়ে দেখলো ওরা খুব বেশি দূরে নয়। এক পলক শ্রেতার মুখের দিকে তাকিয়ে একটানে কাঁধে তুলে নিল তাকে। লোকগুলো চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়লো অন্ধকার গলিতে। সে তার হাত পা ছোড়াছুড়ি শুরু হয়ে করল দিল। এলো পাতারি ঘুষি মারতে মারতে অভিমানী গলায় বলল, প্লিজ নামায়। এত নড়াচড়ার চরম বিরক্ত হলো আবির্ভাব। হাতের বেদন প্রবল দৃঢ় করে ঠান্ডা গলায় হুমকি ছুড়ে দিল, মুখ দিয়ে যদি আর একটা শব্দ বের হয় তাহলে এখানেই সব করে ফেলবো যা যা করতে বাকি রেখেছি। ছটফটানি বন্ধ করে দিল শ্বেতা। বিস্ময়ে চোয়াল ঝুলে মুখ হা হয়ে গেল। পেছন থেকে লোকগুলো চিৎকার শোনা যাচ্ছে, ফাকিং বিচ, হোয়ার ডু ইউ থিঙ্ক ইউ আর গোয়িং? কাম হিয়ার টু সিজ, ডোন্ট মেক আস চেস ইউ। গালাগালি দিতে দিতে লোক চারটে একদম কাছে চলে আসছে বুঝতে পেরে পাঁচিলের সাথে একদম সেটে গেল আবির্ভাব। সে তাকে কাঁধ থেকে নামিয়ে শক্ত করে জাপটে ধরল প্রশস্ত বুকে। চেপে ধরার তীব্রতায় সে তার হাড়হাড়ি গুড়িয়ে যাবার উপক্রম। নিঃশ্বাস ফেলার ফুরসতটুকু দিচ্ছে না আবির্ভাব। ছোট বাবুই পাখির বুকে খাঁচায় ছটফট করতে করতে কোনো মতো হিসিয়ে বলল, একটু আস্তে চাপো না, ব্যথা পাচ্ছি তো। 33 মাস হওয়ার পরও হাড়ে এত জোর আসে কোথা থেকে? আবির্ভাবের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো শ্রীতার মুখে। মেয়েটা টলটলে ব্যথাতুর চোখ দুটো বলছে, আর ব্যথা দিও না। আবির্ভাবের মায়া হলো, হাতের বাঁধন কিঞ্চিত ঢিলে করে ধরল। সাথে সাথেই হাঙরের মতো বিশাল হাঁ করে নিঃশ্বাস ফেলল শ্রেতা। আবির্ভাব এখনও চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা করছে এই মেয়েটা কি কোনোভাবে বয়সের খোঁচা দিল। শ্রেতা ব্যথা পাচ্ছে ঠিকই, কিন্তু একই সাথে এক ধরনের সুখের আভাস ছড়িয়ে পড়ছে শরীরের শিরা উপশিরায়। সামনের পুরুষটার শরীরের নেশালো ঘ্রাণ মাতাল মাতাল লাগছে নিজেকে। সে নিজের অজান্তেই নাক মুখ ঘষতে লাগলো বুকে। আবির্ভাবের তপ্ত নিঃশ্বাসের ঝড় এসে আছড়ে পড়ছে তার চোখে মুখে। মনের দিক থেকে প্রচণ্ড দুর্বল অনুভব করছে মেয়েটা। সে যে কতটা দুর্বল তা বোঝানোর জন্য হয়তো এই পুরুষের একটুখানি স্পর্শ যথেষ্ট। সে তার দ্বিতীয়বার কিছু বলল না, চুপটি করে পড়ে রইল সেই শান্তি নীড়ে। বেশ কিছুক্ষণ গালাগালি দেওয়ার পর লোকগুলো কোনো শব্দ না পেয়ে ভাবছে আবির্ভাব হয়তো চলে গেছে। পাঁচিলের ওপর থেকে উঁকি মেরে দেখলো রাস্তা পুরো ফাঁকা। হয়তো খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে গেছে। হাত ছেড়ে বাঁচল আবির্ভাব। ফস করে নিঃশ্বাস ছেড়ে হাতের বাঁধন আলগা করলো। নিচু কণ্ঠে বলল, ওরা চলে গেছে। শ্রেতা আবির্ভাবের কাছ থেকে একটু সরে দাঁড়ালো। আশেপাশে উঁকি দিয়ে দেখলো সত্যি মাতালগুলো নেই। নিশ্চিত হলো শ্রেতা। চিপা গলি থেকে বেরিয়ে পুনরায় ফুটপাতে এসে দাঁড়ালো দুজন। আবির্ভাব পকেট হাতলে লাইটার বের করে সিগারেট জ্বালালো। নির্মল বাতাসে নিকটনের বিষাক্ত ধোঁয়া উড়িয়ে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কাকে জিজ্ঞাসা করে বাংলাদেশ থেকে এই দেশে এসেছো? তুমি কাকে চেনো এই দেশের? আবির্ভাবের শীতল কণ্ঠে ক্রোধের আভাস পেয়ে মনে মনে একটু ভরকে গেল শ্রেতা। তবে তার চেহারায় না ফুটিয়ে স্পষ্ট বাক্যে জানালো, আমি 21-এ চলে এলাম ডাক্তার সাহেব। আমি নিজেই নিজের মর্জির মালিক। আমি নিজ ইচ্ছায় যেখানে খুশি সেখানে যেতে পারি। তার জন্য কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করি না। আবির্ভাবের ঠোঁটের কোণে তার ছিল হেসে গেল। ব্যঙ্গ করে বলল, রিয়েলি? তুমি কোন দিক থেকে বড় হয়েছ? শ্রেতা জবাব দিল না। আবির্ভাবের হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলল। দূরে ঘুরিয়ে প্রশ্ন করল, আপনি সিগারেট খান? আরও অনেক কিছুই খাই। আবার গর্ব করে বলছেন আপনি সিগারেট খান? জানে না স্মোকিং ক্যানজিউস টু ক্যান্সার? অদ্ভুত চোখে তাকালো আবির্ভাব। ঠোঁট হেঁটে হেসে বলল, যে ক্যান্সার তুমি আমি দিয়েছ তার থেকে বড় ক্যান্সার দেওয়ার সামর্থ্যও রাখে না। শ্রেতা তাজ্জব বনে গেল, আমি? আবির্ভাব কোনো জবাব দিল না, কেবল তৃষ্ণার্ত চাতকের ন্যায় চেয়ে রইল মায়া মেখানো মুখটার দিকে। এই তৃষ্ণার্ত দুই চোখের কি করবে সে? এক চোখ দুটো অন্য কিছুই দেখতে চায় না। কিছুক্ষণ চুপ থেকে শ্রেতা সন্ধান কণ্ঠে জানতে চাইল, আমি এখানে আছি এটা আপনি কিভাবে জানলেন? আপনি কি আমার পিছু নিচ্ছিলেন? আবির্ভাব হাসল। শ্রেতার মায়াবী ধূসর চোখে চোখ রেখে বলল, তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে একা ছাড়বো? আমাকে শেষ করার জন্য ছুরি কাঁচি কত কিছুই ছিল। সব ছেড়ে এই পথ বেঁধে নিলে? মানলাম আমি তোমার শত্রু, তাই বলে এভাবে প্রতিশোধ নেবে? আজ এখানে কিছু একটা হয়ে গেলে কি হতো আমার? কীভাবে বাঁচতাম আমি? এই প্রশ্নে দমে গেল শ্রেতা। কালো চোখের ভারী পল্লব ছাপটে তাকালো আবির্ভাবের পানে। লোকটার চোখ মুখে কেমন ঘোলাটে। আবির্ভাব পুনরায় কিছু বলতে উদ্যত হতেই একদম কাছে চলে এলো শ্রেতা।
আবির্ভাবকে অবাক করে নিজের কোমল হাতটা চেপে ধরল কপালে। সাথে সাথে উষ্ণ শরীরের মাত্রা অতিরিক্ত তাপে কেঁপে উঠল শ্রেতা। কপাল থেকে হাঁপ নামিয়ে বলল, গলা, বুক সহ দেহের অন্যান্য স্থানে হাত চেপে দেখতে লাগলো। ধ্যান দিয়ে দেখলো, ধান দিলে যেখানে খই ফুটবে এতটা গরম। শ্রেতার এমন অস্থিরতা দেখে কিছু বলল না আবির্ভাব, কেবল আসক্ত চোখে চেয়ে রইল নিজের দুর্বলতার পানে। এই মেয়েটার চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে এত ভালো লাগে কেন? এত সুখ সুখ অনুভূতি হয়েছে কেন? আবির্ভাবের শরীরে এত জ্বর দেখে ভেতরে ভেতরে কেঁদে উঠল শ্রেতা। মনের চাপা ক্ষোভ উগড়ে দিয়ে বলল, আপনি 24 ঘন্টা হাসপাতালে ছিলেন, তারপর ওর শরীরে এত জ্বর আসবে কিভাবে? নিজের প্রতি এত উদাসীন কেন আপনি? নিজের প্রতি এত অনিয়ম, অবহেলা কিসের আপনার? আবির্ভাব কিছু না বলে আচমকা বক্ষভাজে চাপড়ে ধরল শ্রেতাকে। নিজের ক্ষতবিক্ষত বুকটা প্রিয়তমার মুখে তুলে ধরে বলল, আমার যন্ত্রণা একটু ভাগ নেবে মাই লাভ? একটু বুঝবে আমায়? একটু বিশ্বাস করবে আমায়? যেন বাবুই পাখি, তুমি এই বুকে থাকলে পৃথিবীর কোনো অসুখ আমায় কাবু করতে পারে না। তুমি এই বুকে থাকলে পৃথিবীর কোনো শক্তি আমার যন্ত্রণা দিতে পারে না। কিন্তু তুমি বুঝে নেই, কিন্তু তুমি বুকে নেই। এই সত্যতা আমার অস্তিত্ব মানতে চায় না, সহ্য করতে পারে না। এই জায়গাটা খুব খালি, খুব খালি খালি লাগে, দম বন্ধ হয়ে আসে। তুমি হীরা মরণ অনিবার্য মাই লাভ। শ্রেতা স্তব্ধ হয়ে রইল সর্বশিক্ষার উক্তিগুলো শুনে। এক চুলো নড়াচড়া বা তীব্র প্রতিবাদের ক্ষমতা পেল না। আবির্ভাব তার তুলে পুতুলটাকে আরেকটু শক্ত করে বুকে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে তার প্রাণ। শ্রেতা অনুভব করতে পারছে আবির্ভাবের শরীরটা আগের থেকেও দ্বিগুণ গরম, মানে জ্বর বাড়ছে। কতগুলো কেমন উলট পালট হয়ে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে এখন। শ্রেতা আবির্ভাবের বুক থেকে মাথা তুলে তার লালচে চোখে নিবদ্ধ করল। আবির্ভাবের তপ্তবাহু চেপে ধরে নরম গলায় বলল, আপনি অসুস্থ আবির্ভাব, আপনার জ্বর বাড়ছে। চলুন, আপনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। এভাবে বেশিক্ষণ থাকলে একটু পর আপনি সেন্স হারাবেন। আপনার এত জ্বর সহ্য হচ্ছে না। বলেই 2 পা সামনে এগোতেই পেছন থেকে জড়ালো কণ্ঠে ডেকে উঠল আবির্ভাব, মাই লাভ। পা স্থির হয়ে গেল শ্রেতার। প্রিয় পুরুষের কণ্ঠ নিষ্কৃত প্রিয় সম্বোধনটা সোজা গিয়ে কলচে আঘাত করল। সে বুঝতে পারছে আবির্ভাব ইতিমধ্যে ভুলভাল বকা শুরু করে দিয়েছে। শ্রেতা অসহায় বোধ করল। আবির্ভাবের পানে তাকিয়ে করুণ গলায় বলল, অবচেতনা করবেন না আবির্ভাব, আপনাকে এসব মানায় না। দেখুন কত ঠান্ডা পড়েছে। আপনার শরীরটা খারাপ, আরও খারাপ করবে। করুক, আমার মৃত্যুটা একমাত্র মুক্তি। চমকে উঠল শ্রেতা, চট করে আবির্ভাবের ঠোঁট চেপে ধরল, কণ্ঠরত কণ্ঠে আর্তনাদ করে উঠল, এমন কথা দ্বিতীয়বার মুখে আনলে আমি আপনাকে মেরে ফেলব। শ্রেতার অশ্রু জমা চোখের পানি অসহায়ের মতো চেয়ে রইল আবির্ভাব। আহত কণ্ঠে বলল, সত্যি বলছি মাই লাভ, আমি সব সহ্য করে নেব। কিন্তু তুমি অন্য কারো ঘরে যাবে, এটা 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। একদম মরে যাব, জানো? আমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। এই বিষয়ে আমি প্রচণ্ড স্বার্থপর। সবাই আমার কলিজা টেনে ছিঁড়ে নিয়ে যাক, আমি নিজেই নিজের কলিজাটা কেটে তাদের হাতে তুলে দেব। কিন্তু তোমার একটুও ভাগ আমি কাউকে দিতে পারবো না। আমার ভালোবাসা সবটা আমার, তোমার ভালোবাসা সবটা আমার। তোমার মন শরীরের ওপর কেবল আমার অধিকার। সেই মালিকানা এক চুলো আমি অন্য কারো ভাগ মানতে পারবো না। আমার কলিজার শত শত ভাগ হবে, কিন্তু তোমার নয়। শ্রেতা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কোনো কিছুই আজ হিসাব নিচ্ছে না। এই লোকটা 2.5 বছর আগে বলেছিল সে তাকে ভালোবাসে না, যা হয়েছে সব ভুল। আর আজ সেই লোকটা তার জন্য এত পাগলামি করছে। সে তার সব গুলিয়ে গেল, কিন্তু আবির্ভাবের এই কাতর চোখ দুটো বলছে তার বাক্য এক বিন্দু মিথ্যে নয়। আবির্ভাব শ্রেতার মখমলে 2 গালে হাত রেখে ফের বলল, এই ইরফানের সাথে তোমার এত কিসের সংকতা মাই লাভ? তুমি কেন ওর সাথে এত কথা বলো? আমার সহ্য হয় না, আমি মেনে নিতে পারি না। এই দেখো, এইখানটায় ভীষণ জ্বালা করে। বলে শ্রেতার হাতটা নিজের বুকে চেপে ধরল আবির্ভাব। ব্যাকুল কণ্ঠে বলল, ওই ছেলেটা তোমাকে চাই মাই লাভ, কিন্তু তুমি ওর হতে পারো না। তোমাকে ছুঁয়ে দেওয়ার অধিকার অন্য কারো নেই, তোমাকে বুকে নেওয়ার অধিকার অন্য কারো নেই। ন্যায় হোক বা অন্যায়, আমি এত কিছু বুঝি না। আমি শুধু জানি তুমি আমার। তোমাকে বুকে চেপে মেরে পিষে মারার অধিকার শুধু আমার, শুধু এই আবির্ভাবের এসব কথায় সে তার চোখ বেয়ে অচরে নোনা জল বর্ষণ হলো। তবু পূর্ব অভিমানে বুক ভারী হয়ে এলো। নাকের পাটা ফুলিয়ে আবির্ভাবের বুকে সজোরে ধাক্কা মারল। ভেজা ভেজা কণ্ঠে বলল, আমাকে এসব বলার অধিকার আছে আপনার? কে হন আপনি আমার?
আমার যা ইচ্ছে তাই করব, যার সাথে ইচ্ছে তার সাথে করব, যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবো। আপনি কি? জ্বরের ঘরে থাকা আবির্ভাবও এবার কেঁপে গেল। থাবা মেরে চেপে ধরল তার নরম বাহু। রক্তিম চোখ দুটো বেয়ে এক্ষুনি রক্ত ঝরবে। ক্ষিপ্ত কণ্ঠে গর্জন দিয়ে উঠল, তুই জানিস না আমি তোর কে? তুই জানিস না আমায় কিসের অধিকার? তাহলে শোন, আমার কোনো অধিকার থাক বা না থাক, তবুও তুই আমার। এই দেহ প্রাণ থাকতে তোকে অন্য কারো হাতে দেব না আমি। কষ্ট দিচ্ছিস দে, যন্ত্রণা দিচ্ছিস দে, পোড়াচ্ছিস পোড়া, আমি দেখব তুই কত পোড়াতে পারিস। আমি আপনাকে যন্ত্রণা দিচ্ছি? নে, ছুঁয়ে অনুভব কর যন্ত্রণা দিয়েছিস কিনা। বলে সে তার হাত টেনে পুনরায় বুকে চেপে ধরল। ক্ষিপ্ত কণ্ঠে বলল, কান পেতে শোন কি বলে। তুই আমার শরীরে জ্বরটা দেখতে পেলি, কিন্তু মনের জ্বরটা দেখতে পেলি না। তুই আমার হাতে রক্তক্ষরণটা দেখতে পেলি, কিন্তু বুকে রক্তক্ষরণটা দেখতে পেলি না। মেরে ফেল না আমায়, চিরতরে চোখ দুটো বন্ধ করে দে, যাতে এই দুটো চোখ আর তোকে দেখতে না চাই। বিশ্বাস কর, আর সহ্য করতে পারি না। আমি জানি আমার জন্য সামনে এমন দিন অপেক্ষা করছে যা দেখার থেকে মৃত্যুই শ্রেয়। সে তার সহ্য করতে পারল না, শব্দ করে ফুঁপিয়ে উঠল। প্রিয়সার চোখে পানি দেখে একদম শান্ত হয়ে গেল আবির্ভাব। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। আদর করে কাছে টেনে নিয়ে নিজের বাবুই পাখিকে বৃদ্ধাঙ্গুল দ্বারা চোখের পানি মুছে দিয়ে নরম গলায় বলল, কাঁদিস কেন পাখি? আমি কি তোকে বকেছি? শ্রোতার ঠোঁট কাঁপলো, কান্নার বেগ বাড়ল। দুই হাতের মুঠো করে চেপে ধরল আবির্ভাবের শার্ট। আবির্ভাব উত্তেজিত হলো। সে তার ললাটে দীর্ঘ চুমু রেখে বলল, আই এম সরি, আই এম সরি, প্লিজ কাঁদিস না ময়না পাখি। তোকে অন্যের বুকে যেতে হলে যাবি, কিন্তু আমাকে শেষ করে যাস প্লিজ। আমি যেটা করেছি সেটা তুই করিস না। তুই সহ্য করতে পেরেছিস, আমি পারবো না। তোকে অন্যের বুকে যেতে হলে আগে আমার বুকে ছুরি চালাতে হবে, না হলে আমি তোকে কোথাও যেতে দেব না, কারও হতে দেব না। আমি বেঁচে আছি মানে তুই শুধুই আমার। তোকে শুধুই আমি ভালোবাসি, আমি আদর করব, যেখানে অন্য কারো কোনো অধিকার আমি সহ্য করব না। তুই আমার সাথে বাঁচতে না পারলে আমার সাথে মরবি। সে তা কিছু বলার ভাষা খুঁজে পেল না, শুধু ফ্যালফ্যাল করে চেয়েই রইল। ততক্ষণে আকাশ জুড়ে বিশাল সাদা আলোর ছটায় দেখা মিলল। আসন্ন শব্দের ভয়ে হঠাৎ কেঁপে উঠল শ্রেতা। হুড়মুড়িয়ে আবির্ভাবের উষ্ণ মুখে মুখ লোকালো। সেকেন্ড গড়নের পূর্বেই বিকট শব্দ তুলে আকাশ গর্জে উঠল। কেঁপে ওঠে আরও গভীরে মুখ ডোবাল শ্রেতা। সঙ্গে সঙ্গেই ঝুমঝুমে বৃষ্টি নামল। আবির্ভাব শ্রেতা দীঘল কালো চুল ভিজে আলতো পরশ বুলিয়ে দিতে দিতে আত্মাসুখ অনুভব করতে লাগলো। আশকারা পেয়ে এবার শব্দ করে ফুঁপিয়ে উঠল শ্রেতা। আবির্ভাবের প্রশস্ত পিঠ জড়িয়ে ধরে বলল, আমিও খুব ভালোবাসি তোমার পাগলের ডাক্তার, বড্ড ভালোবাসি তোমায়। এত ভালোবাসার পরেও কেন আমার হলে না তুমি? বাকিটা জীবন এই আফসোস নিয়ে আমি কিভাবে বাঁচব? মিনিট দুই একই বৃষ্টিতে ভিজে দুজনে জুবুথুবু হয়ে গেল। হিমেল পানির ঝাপটায় শরীর ভিজে চপচপ করে পড়েছে। শীত যেন হাড়ে হাড়ে লাগছে। সে তার খেয়াল হলো আবির্ভাবের ভীষণ জ্বর। এই ঠান্ডা পানিতে ভিজলে নিশ্চয়ই ছ্যাঁচটা জ্বরে ভুগবে, বিছানা থেকে উঠতে পারবে না 1 মাস। এই ভেবে নিজের আবেগ অনুভূতি গিলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো শ্রেতা। সে আশেপাশে চোখ বুলিয়ে দেখলো অদূরে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, তবে সম্ভবত বন্ধ। শ্রেতা আবির্ভাবের বাহু আঁকড়ে ধরে কঠিন কণ্ঠে বলল, চলুন। কোথায়? শ্রেতা জবাব দিল না। আবির্ভাবে হাত টেনে নিয়ে গেল রেস্টুরেন্টের কাছে। রেস্টুরেন্টের ওপরে সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা ম্যাকডোনাল্ডস। শ্রেতা আবির্ভাবকে নিয়ে আশ্রয় নিল রেস্টুরেন্টের বারান্দায়। শীতে রীতিমতো থরথর করে কাঁপছে দুজন। আবির্ভাব মাথা চেপে ধরে সিঁড়ির ওপর বসে পড়ল। শরীরে একে তো এত জ্বর, তার ওপর বৃষ্টিতে ভেজার দরুন মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে। আবির্ভাব না বললেও ব্যাপারটা চট করে বুঝে নিল শ্রেতা। নিজেও বসে পড়ল আবির্ভাবের পাশে। নিজের ওনা দিয়ে আবির্ভাবের মাথার পানি মুছে দিতে দিতে মোলায়েম কণ্ঠে জিজ্ঞাসা করলো, বেশি কষ্ট হচ্ছে আধা পাগলে ডাক্তার? অতিরিক্ত মাথা ব্যথা দরুন চোখ দুটো আগের থেকেই দ্বিগুণ লাল। শ্রেতার পানে দুর্বল চোখে চেয়ে ছোট্ট করে জবাব দিল, শ্রেতার বুকের ভেতর কেমন অসহনীয় ব্যথা ছেয়ে গেল। ঠোঁট ভেঙে কান্না এলো মেয়েটার। আবির্ভাব বড় বড় দুটো নিঃশ্বাস ফেলে তাতে দাঁত চেপে সকল ব্যথা বেদনাকে গিলে নেওয়ার চেষ্টা করলো কিছুক্ষণ। সাদা সাথের হাতটা গুটিয়ে সে তার বাঁ পাশে টেনে সম্মুখে আনলো। তুলতুলে নরম পায়ের সুগঠিত শোভা, বর্ধনকারী নখটা উল্টে তররক্ত গড়াচ্ছে এখনো। আবির্ভাব সযত্নে পাটা তুলে নিজের উড়োতে রাখলো। সে তা আজ আর বাধা দিল না, কারণ সে যা বোঝার সব বুঝে গেছে। সে জেনে গেছে সে একা নয়,
এই মানুষটাও তাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, উন্মাদের মতো ভালোবাসে, হয়তো তার থেকেও বেশি। এর জন্যই বোধহয় তার ওপর দেবীর এত রাগ, এত ক্ষোভ। কারণ সে তার যেমন তার ভালোবাসা হারিয়ে প্রতিদিন একটু একটু করে মরেছে, দেবীর অবস্থা হয়তো আরও শোচনীয়। সে তো পেয়েও পেল না, বউ হয়েও সংসার করতে পারল না। কিন্তু সে এতটা আহাম্মক কীভাবে হলো? কীভাবে এত ভুল করতে পারলো এই মানুষটাকে? একবারও কি মনে পড়লো এই মানুষটা তার জন্য কি কি করেছে, কতটা ভালোবাসেছে? এতটা ভালোবাসা কি আদৌ কেউ ভুলতে পারে? চোখ মুখ খিচিয়ে বলে মৃদু আর্তনাদ করে উঠল শ্রেতা। ভাঙা নখটা তুলে নিতেই ক্ষতস্থান হতে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। শ্রেতা ঠোঁট উল্টে ব্যথতর আওয়াজ করে বলল, খুব জ্বলছে আবির্ভাব। আবির্ভাব আলতো হাতে চোখ মুছে নিল, ললাটের ঠোঁট চেপে আদর মাখা কণ্ঠে বলল, এই তো, আর একটু ভাবি শোনা। শ্রোতা চোখ মুখ শক্ত করে রইল। আবির্ভাব বৃষ্টির পানি দিয়ে ক্ষতস্থানটি ধুয়ে পরিষ্কার করে রুমাল দিয়ে বেঁধে দিল। ভাঙা নখটা এক ফাঁকে চুপি চুপি পকেটে ঢুকিয়ে নিয়ে বলল, ফিটিং বেটার মাই লাভ। শ্রেতা উপর নিচে মাথা চাকালো, বাট আই এম নট ওকে, প্লিজ হিল মি, আই নিড ইউর লাভ। শ্রেতা চট করে চোখ তুলে তাকালো। আবির্ভাবের দৃশ্যদায়ী খোলস ছেড়ে ফেলে বাচ্চাদের মতো হয়ে গেল। আবদার করল, আমি একটুও ঠিক নেই, আমাকে একটু বুকে নাও মাই লাভ। একটু আশ্রয় দেবে তোমার মাঝে? তৃষ্ণার্ত পুরুষের কাতর দুই চোখে বিষাক্ত প্রেমের আরপারদার। সে তার করেছে মুচড়ে উঠল, ছোট হৃদয়টা ব্যথায় জর্জরিত হলো। দুই হাত বাড়িয়ে দিয়ে বলল, আসো। সে তারা বলতে দেরি, কিন্তু আবির্ভাবের কোমল পক্ষে ভাঁজে মুখ ঘুবিয়ে দিতে দেরি হলো না। ঝড়ের বেগে আছড়ে পড়ল সে তার নাজুক দেহের ওপর। পুরুষারি ভারী শরীরের ধাক্কায় তাম সামলাতে না পেরে পিছন দিকে হেঁটে পড়ল শ্রেতা। দেওয়ালের সাথে পিঠ থেকে গেল। ব্যথায় আর জ্বরের তীব্রতায় এবার গোঙানি বের হচ্ছে। আবির্ভাবের নিদারুণ জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। সেতে কি করবে বুঝতে পারল না। নিজের গায়ের অন্যটা খুলে আবির্ভাবে তপ্ত শরীরে জড়িয়ে দিল। দুই হাতে আষ্টি পিষ্টিয়ে মিশিয়ে নিল নিজের সাথে। চার আকুলের সাহায্যে আলতো স্পর্শে ধীরে ধীরে কপাল ম্যাসেজ করে দিতে লাগলো। অন্য হাতে চুলগুলোর মধ্যে হাত বুলাতে বুলাতে কমল সরে বলল, ঘুমানোর চেষ্টা করুন, ঘুমিয়ে পড়লে আর ব্যথা করবে না। মাই লাভ, চুপ, একদম চুপ, কোনো কথা নয়, চোখ বন্ধ করুন। আবির্ভাব আর কিছু বলতে ইচ্ছে হলো না। কতগুলো দিন পর তার তপ্ত বুকে আবার এই এক পশলে বৃষ্টি হচ্ছে। হোক না ক্ষণিকের, তবুও তো হচ্ছে। তার পাখি তাকেও ভালোবেসেছে, এই সুখটুকু সে কিছুতেই খেয়াল করতে চায় না। বৃষ্টির তীব্রতা বাড়ছে ক্ষণে ক্ষণে, মাঝে মাঝে প্রবল ছাড় এসে ভিজিয়ে দিচ্ছে তাদের। রাত যত গভীর হচ্ছে আবির্ভাবের শরীরের তাপমাত্রা ততই বাড়ছে। সে তার দুশ্চিন্তা হচ্ছে ভীষণ। এই মানুষটাকে সে একটু কষ্ট পেতে দেখতে চায় না, অথচ এই মানুষটা তার চোখের সামনে কত কষ্ট পাচ্ছে। ভেতরটা জ্বলে যাচ্ছে শ্রেতা আবির্ভাবের কপালে গাল ঠেকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল। অতঃপর সংকোচ নিয়ে প্রথমে নাম্বার ডায়াল করলো। ইরফান নিশ্চয়ই এতক্ষণ তাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে। দুইবার রিং হতেই রিসিভ করলো প্রথম। শ্রেতা কিছু বলার আগে চিন্তিত কণ্ঠ প্রথমের বলে উঠল, শ্রেতা তুই কোথায়? ইরফানের ফোন তুলছিলি না কেন? জানিস আমরা পাগল হয়ে গেছি তোর চিন্তায়। সাথে সাথে ইরফানের ব্যতিব্যস্ত কণ্ঠ ভেসে এলো শ্রেতার, এই এই তুমি কোথায় চলে গেলে? জানো তোমার কোথায় কোথায় খুঁজেছি? এই তুমি ঠিক আছো? বলো না তুমি ঠিক আছো? শ্রেতা নীরব হয়ে শুনল সবার উৎকণ্ঠা। অতঃপর শান্ত কণ্ঠে খুলে সমস্ত ঘটনা বলল। শুধু আবির্ভাবের করা পাগলামিগুলো চেপে গেল। শ্রেতার বর্ণনা শুনে ইরফানের চোখ মুখ লাল হয়ে উঠল, হাত মুষ্টিবদ্ধ হয়ে আপনা আপনি এলো। কঠিন প্রশ্নে বলল, ওই চারটা ছেলে কোথায়? হ্যাঁ? আর কিছু না বলে স্পষ্ট কণ্ঠে জানতে চাইল, এখন কোথায় তোমরা? শ্রেতা হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিল। ওইখানেই থেকো, জাস্ট 5 মিনিটের মধ্যেই আসছি বলে হনহন করে বেরিয়ে গেল ইরফান। ফোন কেটে দীর্ঘ নিঃশ্বাস ফেলল শ্রেতা। আবির্ভাবকে বুকে টেনে উষ্ণ চুমে এঁকে দিল তার শীতল কপালে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে আবির্ভাবের। শ্রেতার ভীষণ মায়া লাগছে, একটু ইচ্ছে করছে না এই মানুষটিকে নিজের থেকে আলাদা করতে। কিন্তু যখন তখন ইরফান চলে আসবে, আর এইভাবে তাদের একসাথে দেখে ফেললে বিরাট কেলেঙ্কারি। এসব ভেবে অনিচ্ছা সত্ত্বেও আবির্ভাবকে নিজের থেকে আলাদা করে দিল শ্রেতা। ওনারা নিজের গায়ে ভালো মতো বেঁচে নিল। আবির্ভাব এখনও গভীর ঘুমে তলিয়াছে। হয়তো ব্যথাটা একটু কমেছে। মাত্র 10 মিনিটের মধ্যে একটা ব্ল্যাক টেসলা কার এসে থামলো রেস্টুরেন্টের সামনে, যার ব্ল্যাক সাইডিং ডোর খুলে বেরিয়ে এলো এক অতি সুদর্শন পুরুষ। ইরফানকে দেখে উঠে দাঁড়ালো শ্রেতা, দৌড়ে গিয়ে বলল, ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলুন ইরফান, উনি অনেক অসুস্থ। ইরফান ভ্রুকুচকে তাকালো শ্রেতার দিকে। লাবণ্যময়ী মেয়েটার মুখটা বিবর্ণ ফ্যাকাশে রং ধারণ করেছে। সে তার ওপর থেকে দৃষ্টি সরিয়ে আবির্ভাবকে দিকে তাকালো।
আবির্ভাবের অবস্থা দেখে ইরফানের কপালের ভাঁজ দৃঢ় হয়ে উঠল। ইরফান তীক্ষ্ণ পর্যবেক্ষণ করে শুকনো ঢোক গেল। শ্বেতা নিঃশব্দে কাঁপছে। মনে মনে ভাবল, এই লোক আবার কিছু আন্দাজ করতে পারছে না তো। ইরফান অনেক কিছু ভাবল, কিন্তু মুখে কিছু না এনে এগিয়ে গেল আবির্ভাবের দিকে। জায়গাতে নিতেই শ্বেতা আর্তনাদ করে উঠল, ওনাকে ডাকবে না প্লিজ। মাইগ্রেনের ব্যথায় খুব কষ্ট পাচ্ছিল, এইমাত্র কিছুক্ষণ হলো ঘুমিয়েছে। অনুনয়ের সুরে বলল শ্বেতা। শ্বেতার চোখে যন্ত্রণার ছাপ স্পষ্ট পেল ইরফান। কিন্তু না ডাকলে এমন বলিষ্ঠ দেহের পুরুষকে একা সে গাড়িতে অবধি উঠাতে পারবে না। তাই নিজে নিয়ে চুপ হয়ে গেল। একটু থেমে বলল, তুমি ডাকো। ওনাকে আমি একা তুলতে পারবো না। অসহায় চোখে তাকালো শ্বেতা। বাধ্য হয়ে এগিয়ে গেল আবির্ভাবের কাছে। তার সামনে হাঁটু করে বসে বাহু ধরে আলতো করে ঝাঁকুনি দিল। কানের কাছে ঠোঁট নিয়ে ধীরে ধীরে ডাকলো, ডক্টর রায়চৌধুরী। একটা দুটো তিনটে ডাক দিতেই একটু নড়েচড়ে উঠল আবির্ভাব। চোখ না খুলে ঝাপটে ধরল শ্বেতার কোমর। দুর্বা কণ্ঠে বলল, খুব ব্যথা হচ্ছে মাই লাভ। কথা বলো না, চুপটু করে আমার কাছে থাকো। আই জাস্ট ফিল ইউ। কথা সম্পূর্ণ করবার আগে আবির্ভাবের মুখ চেপে তুলল শ্বেতা। ভয়ের তো চোখে তাকালো ইরফানের দিকে। ইরফান অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে শ্বেতার দিকে। শ্বেতার কথা আটকে হাসার চেষ্টা করে বলল, ওনার অনেক জ্বর ইরফান সাহেব, জ্বরের ঘরে উল্টো পাল্টা বকছেন, প্লিজ ওনাকে ধরুন। ভীতকণ্ঠে বলা দুর্লভ্য বাক্যগুলো ইরফান কতটা বিশ্বাস করতে পারলেও বোঝা গেল না। তবে এক ঝটকায় আবির্ভাবের বাহু টেনে ধরে শ্বেতা থেকে আলাদা করে দিল। শ্বেতা বিস্ময় হতবাক। অন্য হাত দিয়ে ধরতে চাইলে ইরফান চিৎকার দিয়ে উঠল, ডোন্ট টাচ মি। পুরুষালী গর্জনে কেঁপে উঠল শ্বেতা। স্বপ্ন জেগে উঠল আবির্ভাব। চোখ খুলে ইরফানকে সামনে দেখে পেয়ে খানিকটা হতভম্ব হলো। আপনি এখানে? বিস্ময়ে বলে উঠল আবির্ভাব। ইরফান খানিক গলায় জবাব দিল, এই একই প্রশ্ন আমি তোমাকেও করতে পারি। আপনার ডক্টর রায়চৌধুরী, এত রাতে এমন শুনশান এলাকায় আপনি কি করছেন? আপনার তো আপনার বন্ধুর পাশে থাকার কথা। আবির্ভাবের কথায় যেন লাট্টুর মতো ঘুরে গেল। পড়ে যেতে নিলে ঝাপটে তুলল শ্বেতা, কিন্তু আবির্ভাবকে ছোঁয়ার পূর্বে এক বিভৎস টান অনুভব করলো হাতে। পাশে তাকিয়ে দেখলো ইরফানটা ডান হাত চেপে ধরে রেখেছে, তার বাম হাত আবির্ভাবকে সামলাচ্ছে। ইরফান বলল, ডক্টর রায়চৌধুরী, আপনাকে হাসপাতালে নিতে হবে। আপনি যথেষ্ট অসুস্থ। গাড়ি পর্যন্ত যেতে আমি আপনাকে সাহায্য করছি। আবির্ভাব এতটাই দুর্বল যে আর সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। সে তার খুব কষ্ট হচ্ছে। সে চুপচাপ তাকিয়ে রইল। আবির্ভাবকে ব্যাক সিটে বসে ড্রাইভিং সিটে বসে পড়ল ইরফান। পাশে দরজাটা খুলে ইশারা করলো শ্বেতাকে, ওঠো। শ্বেতা আবির্ভাবের পাশে বসতে চাইলো, পারল না। চুপচাপ ইরফানের পাশে বসে বলল। আবির্ভাব আহত চোখে তাকিয়ে রইল শ্বেতার দিকে। উফ, এই জ্বালার কোনো তুলনা হয় না। হৃৎপিণ্ডের এই দগদগে যন্ত্রণার কাছে শরীরের ব্যথা কোনো নিতান্তই তুচ্ছ। যন্ত্রণার মাথায় ছিটে যাচ্ছে আবির্ভাবে। চোখ মিলে রাখতে পারছে না। পক্ষে হাত চেপে মনে মনে বলল, মাত্র একটা রাত আমাকে শান্তিতে ঘুমানোর সুযোগ দিলে না মাই লাভ। একটা রাত আমাকে আমার ভালোবাসার বুকে থাকতে দিলে না। তুমি ভীষণ নিষ্ঠুর প্রিয়সী। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।